আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজার সাধারণ জ্ঞানের আয়োজনে। সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং একটি বিষয়ে পড়ব ইনশাল্লাহ। আমরা মূলত দেশ পরিচিতি পড়ছিলাম। দেশ পরিচিতি পড়তে গিয়ে আমরা ভারত সম্পর্কে দুটি ক্লাস করেছি। এরপরে আমরা আজকে ভারতের পার্শ্ববর্তী যে দেশ নেপাল সম্পর্কে আজকে কিছু তথ্য জানব। দেখুন, পৃথিবীতে যে 193টি দেশ আছে, স্বাধীন দেশ, এই 193টি দেশের প্রত্যেকটি আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। আবার যেই দেশগুলো নিয়ে আমরা পড়ব সেই দেশের আবার প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমরা যে দেশগুলো সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই দেশগুলো পড়ব এবং ওই দেশগুলোর যে জায়গাটুকু পরীক্ষায় আসে সাধারণত সে জায়গাটুকু পড়ব। তো আমরা এশিয়া মহাদেশের মোটামুটি অধিকাংশ দেশই আমাদের পড়তে হবে, কারণ এশিয়া মহাদেশের আঞ্চলিক বিভক্তি অনুযায়ী যে দেশগুলো পড়ে, যেমন আমরা দক্ষিণ এশিয়ায় বসবাস করি, দক্ষিণ এশিয়ার দেশ 8টি, অথবা অন্যভাবে যদি বলি আমরা সার্কভুক্ত দেশ 8টি। এই 8টি সার্কভুক্ত দেশ থেকেই অল্প বিস্তর, কোনোটা থেকে বেশি কোনোটা থেকে কম, কিন্তু প্রায় প্রত্যেকটি থেকেই চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টি দেশ আছে সেখান থেকে আমাদের পড়তে হবে। আমাদের দূরপ্রাচ্যে 5টি দেশ পড়তে হবে। আমাদের মধ্য এশিয়ার 5টি দেশের সম্পর্কে অল্প কিছু তথ্য পড়তে হবে, ওটা আমরা একদিনে পড়ব। তো এছাড়া পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে বেশ কিছু দেশ আছে যেগুলো সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হয়। সো এগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ব এবং আশা করি আপনি এর মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং উপকৃত হতে থাকবেন। তো আপনার কাছে চাইবো যে এই ক্লাস যেগুলো করছেন আপনি সেগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে দেরি না করে নেপাল সম্পর্কে অল্প কিছু তথ্য পড়ে নেব। সুমনা শারমিন রিমি সালাম দিয়েছেন এবং জানতে চেয়েছেন কেমন আছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। তাহলে দেরি না করে চলুন আমরা নেপাল সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নিই। নেপালের যে তথ্যগুলো আমি বলবো এর প্রায় অধিকাংশই চাকরির পরীক্ষায় আসে, যেগুলো আপনার জানা উচিত। তাহলে শুরুতেই আমরা নেপালের ভৌগোলিক অবস্থানটা জেনে নেব। আমরা যখন একটি দেশ সম্পর্কে পড়তে যাব তখন আমাদের জানতে হবে যে পৃথিবীর ঠিক কোন জায়গায় এই দেশটি অবস্থিত। তো আমরা এর ব্যতিক্রম করব না নেপালের ক্ষেত্রেও। নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ, বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। বাংলাদেশের উত্তর পশ্চিম, আমি যদি ম্যাপের দিকে খেয়াল করি, এটা হচ্ছে ম্যাপের উপরের দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ। তাহলে এ পাশ হয় পূর্ব আর এ পাশ হয় পশ্চিম। তাহলে যদি আমি ধরেন যে এইখানে বাংলাদেশকে কল্পনা করি, তাহলে এটা উত্তর আর এটা পশ্চিম। তো উত্তর পশ্চিম বলা হয় ঠিক এই উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি যে কোণ, এটাকে বলা হয় উত্তর পশ্চিম। তার মানে বাংলাদেশ থেকে জাস্ট উত্তর পশ্চিমে এই যে এখানে ছোট্ট একটা রেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের মানে সীমানা, এটা বাংলাদেশের সীমানা এবং এইটা হচ্ছে নেপালের সীমানা। মাঝখানের যে এই ছোট জায়গাটা, এটা আমরা গত দিনে ভারত পড়ার সময় 7 সিস্টার্সের সময় পড়েছি চিকেন স্নেক। হ্যাঁ, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর আসলে এতটুকুই, এটাকে বলা হচ্ছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। মাত্র এতটুকু জায়গা দিয়ে, মাত্র এই ছোট্ট এই জায়গাটুকু দিয়ে ভারত তার 7 সিস্টার্সের সঙ্গে, মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। আর বাংলাদেশ থেকে জাস্ট এই যে বাংলাদেশের বর্ডার, এখান থেকে প্রায় 16 থেকে 20 কিলোমিটার বা 24 কিলোমিটার দূরত্বেই নেপাল অবস্থিত। তার মানে নেপাল বাংলাদেশের প্রায় প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তার সঙ্গে সরাসরি বাংলাদেশের সীমানা বা বর্ডার নেই। তাহলে নেপালের ভৌগোলিক অবস্থানটা আসলে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে চীন, তাহলে এইটা হচ্ছে নেপাল। মাঝখানে যে একটু হলুদাভ যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে আমি লাল বর্ডার দিয়ে যেটা ঘিরে ফেললাম, সেটা হচ্ছে নেপাল। এই নেপালের উত্তর এবং উত্তর পশ্চিমে চায়না অবস্থিত এবং নেপালের পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম এই 3 দিকে ভারত দ্বারা বেষ্টিত। তাহলে নেপালের কয়টি দেশের সাথে স্থল সীমানা আছে?
দুইটি দেশের সাথে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে ভারত। নেপালের উত্তর এবং উত্তর পশ্চিমে চীন অবস্থিত, আর নেপালের পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম এই তিন দিকে ভারত অবস্থিত। আর নেপালের ঠিক দক্ষিণ পূর্ব দিকে ভারতের চিকেন স্নেক পার হলেই বাংলাদেশ অবস্থিত। আবার নেপাল থেকে আরেকটু এই পাশে গেলে ভুটান অবস্থিত। তবে বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে নেপালের সরাসরি সীমানা সংযোগ নেই। তাহলে সীমানা সংযোগ কয়টি দেশের সাথে আছে? দুইটি দেশের সাথে। এবার নেপাল তাহলে কোথায় অবস্থিত? নেপাল আমরা বলে থাকি যে ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত, অথবা দক্ষিণ এশিয়ার কিন্তু শেষ সীমান এই নেপাল থেকে আরো একটু উত্তরে বা চীনে গেলে সেটা কিন্তু আর দক্ষিণ এশিয়া থাকে না, সেটা দূরপ্রাচ্য হয়ে যায়। সো এই হচ্ছে নেপালের ভৌগোলিক অবস্থান। এবার নেপাল বলতে গেলেই আমরা হিমালয়ের নাম আমাদের সামনে চলে আসে। নেপালের সঙ্গে হিমালয়ের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। আমরা আরেকটা ম্যাপ নিয়েছি, এই ম্যাপে দেখা যাচ্ছে এই যে সাদা যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, সাদা যে অংশটা ম্যাপে, এই যে একটু হচ্ছে যে ব্ল্যাকিশ যে অ্যাশ কালারের যে জায়গাটা, এটা চায়নার মূলত তিব্বত এই অঞ্চলটা। তারপরে এই নিচের দিকে সবুজ যে অংশটা, এটা ভারত। আর এই দাগ থেকে শুরু করে এই দাগের মধ্যে যেটা, সেটা নেপাল। এবার এই যে উত্তর দিকে নেপালের দেখেন, এইটা উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। তাহলে হিমালয় পর্বত নেপালের পুরো এইখান থেকে শুরু করে, এই যে এটা নেপালের বর্ডার, এইখান থেকে শুরু করে নেপালের একেবারে শেষ পর্যন্ত, পূর্ব দিকে শেষ সীমা পর্যন্ত, পুরো উত্তর সীমা জুড়ে, অর্থাৎ নেপালের সঙ্গে চীনের যে সীমানা, সেই পুরো সীমানাটাই হিমালয় পর্বত দ্বারা বিচ্ছিন্ন। এবং হিমালয় পর্বতের বড় একটা অংশই কিন্তু নেপালের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবার হিমালয় পর্বত তাহলে কোথায়? হিমালয় পর্বত কিন্তু শুধু নেপালে নয়, হিমালয় পর্বত পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান, চীন, নেপাল, ভারত, ভুটান এই কয়েকটা দেশ জুড়ে বিস্তৃত। এবং হিমালয় পর্বতের একটা অংশ, একটা শ্রেণী মিয়ানমার পর্যন্ত বিস্তৃত। সো হিমালয় পর্বত শুধু নেপালে নয়, কিন্তু নেপালের মধ্যে হিমালয় পর্বতের বিরাট একটা অংশ অবস্থিত। এবার আপনাকে যদি জিজ্ঞেস করে হিমালয়ের পাদদেশে কোন দেশ অবস্থিত, হিমালয়ের পাদদেশে কয়েকটি দেশ অবস্থিত, আবার বলি, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, চীন, এই কয়েকটি দেশ। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করে নেপাল হিমালয়ের পাদদেশে কোন দেশ অবস্থিত, পাদদেশ মানে পায়ের কাছে, পাদ এই পাদ, এটা মানে হচ্ছে পা। হ্যাঁ, পাদদেশ মানে পায়ের কাছে। তো হিমালয়ের পায়ের কাছে নেপাল অবস্থিত। এবার হিমালয়ের সাথে নেপালের কয়েকটি বিখ্যাত চূড়ারও ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা জানি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট এটা কিন্তু মূলত নেপালের মধ্যে অবস্থিত। ঠিক আছে, হিমালয়ের তিনটি গুরুত্বপূর্ণ চূড়া নেপালের মধ্যে অবস্থিত। একটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, নেপালে আছে বললাম, নেপালে আছে কি কি? এক, মাউন্ট এভারেস্ট। আরেকটা হিমালয়ের আরেকটা চূড়া যার নাম হচ্ছে অন্নপূর্ণা। এই যে এই জায়গাতে অন্নপূর্ণা, এই অন্নপূর্ণা, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এবং এইখানে আছে কাঞ্চনজঙ্ঘা। এই তিনটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ নেপালে অবস্থিত। আরেকটা কি? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, তাহলে হিমালয় পর্বতের সঙ্গে নেপালের আসলে কি সম্পর্ক?
আমরা এভাবে জেনে রাখবো হিমালয় পর্বতের বড় একটা অংশ নেপালের অবস্থিত, বা নেপালের উত্তর এবং উত্তর পশ্চিম সীমানার পুরোটা জুড়ে হিমালয় পর্বত অবস্থিত। এবং শুধু হিমালয় পর্বতই নয়, হিমালয় পর্বতের বিখ্যাত 3টি চূড়া অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা, এই বিখ্যাত 3টি চূড়া কিন্তু নেপালেই অবস্থিত। এবার আপনাকে এখান থেকে আসলে কি জানার আছে? আপনাকে প্রশ্ন কি করবে? আপনাকে প্রশ্ন করবে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, আপনাকে প্রশ্ন করবে অন্নপূর্ণা কোথায় অবস্থিত, আপনাকে জিজ্ঞেস করবে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত। ঠিক আছে, নেপালের মধ্যে কিন্তু হিমালয় পর্বতের 3টি চূড়া, আলাদা আলাদা চূড়ার নাম। আমরা সামনে যাই। নেপালের হিমালয়ের নেপালি অংশ থেকে মূলত 4টি নদীর উৎপত্তি হয়েছে। এর মধ্যে একটি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের উত্তরাঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত। তো এটা সহ আরো 3টি নদী হিমালয়ের নেপালি অংশ থেকে উৎপত্তি হয়েছে। আমরা সেই 3টি নদীর 4টি নদীর নাম জেনে নেব। নাম্বার 1 নম্বর নদী হচ্ছে গুগক নদী বা নারায়ণী নদী। গোগুক বা নারায়ণী, আর গোগুক নদীরই আরেকটা নাম হচ্ছে নারায়ণী। এটি নেপালের হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে নেপাল এবং ভারতের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। 2 নম্বর হচ্ছে ঘাগরা নদী। নেপালের হিমালয়ের এই যে মাপচাচুঙ্গ একটা শৃঙ্গের নাম, যেমন এভারেস্ট একটা শৃঙ্গের নাম, অন্নপূর্ণা একটা শৃঙ্গের নাম, ঠিক একইভাবে মাপচাচুঙ্গ হিমালয়ের আরেকটা হিমবাহের নাম। হ্যাঁ, তো এই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারত এবং নেপালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ঘাগরা নদী। নাম্বার 3 কোশি নদী। কোশি নদীর কয়েকটা রূপ আছে, একটা হচ্ছে সূর্য কোশি, আরেকটা হচ্ছে অরুণ কোশি, আরেকটা হচ্ছে তামুর কোশি। এই 3টি স্রোতধারাকে একসঙ্গে বলা হয় কোশি নদী। এই কোশি নদীও এই হিমালয়ের নেপালি অংশ থেকে উৎপন্ন। নাম্বার 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী যেটা বাংলাদেশের উত্তর অঞ্চলে দিয়ে প্রবাহিত। তিস্তা নদীর পানি নিয়ে আমাদের ভারতের সঙ্গে দ্বন্দ্ব আছে। সেই তিস্তা নদীর উৎপত্তি কিন্তু ভারতে নয়, তিস্তা নদীর উৎপত্তি নেপালের ভূমিতেই হিমালয় পর্বতে অবস্থিত। তো মোটামুটি মনে রাখবেন এক নজরে যে এই 4টি নদী উৎপত্তি হয়েছে হিমালয়ের নেপালি ভূখণ্ড থেকে। এরপরে আমরা নেপালের আরো কিছু বেসিক তথ্য জেনে নিব, নেপালের ইতিহাসের কিছু তথ্য, সাথে বর্তমান পর্যন্ত যে তথ্যগুলো আমাদের পরীক্ষায় আসবে এবং আমাদের জানা দরকার। খুব সংক্ষেপে জেনে নিব। এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে নেপাল। এশিয়ার কয়েকটি স্থলবেষ্টিত রাষ্ট্র আছে। আমরা যখন ভৌগোলিক অবস্থান দেখলাম, প্রথমেই নেপালে যে ভৌগোলিক অবস্থান দেখেছি, এখানে কি আপনি নেপালের সঙ্গে কোনো সমুদ্রের ডিরেক্ট কানেকশন দেখেছেন? না, এটা পুরোপুরি স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। এর উত্তরে চীন এবং এই পাশে বাকি 3 দিকে ভারত অবস্থিত। তার মানে নেপাল একটি স্থলবেষ্টিত বা ল্যান্ড লকড কান্ট্রি। নেপাল ছাড়াও এশিয়ায় আরো কিছু স্থলবেষ্টিত রাষ্ট্র আছে, যেমন আফগানিস্তান, যেমন ভুটান। হ্যাঁ, এরকম আরো বেশ কিছু রাষ্ট্র আছে যেগুলো স্থলবেষ্টিত। তো স্থলবেষ্টিত রাষ্ট্রের মধ্যে অন্যতম হচ্ছে নেপাল। এক সময় প্রশ্ন আসতো যে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি, সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র কোনটি? নেপাল। কিন্তু বর্তমানে এটি কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র নয়। বর্তমানে সাংবিধানিকভাবে নেপাল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা। নেপালে মানব বসতি শুরু হয়েছিল এখন থেকে প্রায় 9000 বছর আগে। নেপালের এই পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে এখন থেকে প্রায় 9000 বছর আগে মানব বসতি শুরু হয়েছিল। এখানে আর্যরা এসেছিল খ্রিস্টপূর্ব 1500 অব্দে। আমরা বাঙালি জাতির উৎপত্তি পড়তে গিয়ে পড়েছি আর্যদের আগমন। আমরা মহেঞ্জোদারো সভ্যতার দিনেও একটু পড়েছি আর্যদের আগমন। তো এই আর্যরা উরাল পর্বতের দক্ষিণ বর্তমানে ইরানের এই ভূমি থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দে এই নেপাল হয়েই মূলত ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। এরপরে আর্যরা আরো 1000 বছর সেখানে অবস্থান করার পরে বাংলায় প্রবেশ করেছিল। এবার দেখেন 563 খ্রিস্টপূর্বাব্দে যীশু খ্রিস্টের জন্মের আরো 563 বছর আগে নেপালের লুম্বিনী নামক একটা জায়গায় একজন মানুষের জন্ম হয়, যার নাম হচ্ছে সিদ্ধার্থ। তার নাম কি? গৌতম বুদ্ধ, যার ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ বা সিদ্ধার্থ। হ্যাঁ, তো এই সিদ্ধার্থ বা সিদ্ধার্থ
পরবর্তীতে তিনি কিন্তু একটা রাজ পরিবারের সন্তান ছিলেন। এরপর তিনি পৃথিবীর এই মানুষের অন্যায় অবিচার অনাচার দেখে এর থেকে মুক্তির পথ খোঁজার জন্য তিনি একসময় ধ্যানে মগ্ন হন এবং মানে বোধি লাভ করেন এবং পৃথিবীতে বৌদ্ধ ধর্মের প্রচলন করেন। তো এই গৌতম বুদ্ধের জন্ম, মোট কথা আসল কথা হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম কোথায়? নেপালের লুম্বিনী নামক জায়গায়, ঠিক আছে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 250 অব্দে এই অঞ্চলটি ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে হয়। আমরা বাংলার প্রাচীন ইতিহাস পড়তে গিয়ে 4টা রাজবংশের নাম পড়েছি, মৌর্য, গুপ্ত, পাল এবং সেন। তার মানে মৌর্য সাম্রাজ্যের অধীনে বাংলা যেমন ছিল, ভারতের অধিকাংশ অঞ্চল যেমন ছিল, ঠিক নেপালও তখন এই সাম্রাজ্যেরই অংশ ছিল। কখন মৌর্যদের অন্তর্গত হয়? খ্রিস্টপূর্ব 250 অব্দে, ঠিক আছে। এরপরে 5ম শতাব্দীর শেষ হতে শুরু করে পরবর্তী বেশ কিছুটা সময় লিচ্ছবি নামক একটা রাজবংশের দ্বারা শাসিত হয়েছিল নেপাল। এখান থেকে কি পরীক্ষা আসবে সেটা পড়বো পরে, আগে ধারাবাহিকতাটা একটু জেনে নিই। আচ্ছা, এরপরে একজন মানুষ যার নাম হচ্ছে পৃথ্বীনারায়ণ শাহ। পৃথ্বীনারায়ণ শাহ, আমরা মিশরীয় সভ্যতা পড়তে গিয়ে পড়েছিলাম যে মিশরে আগে কোনো নগর রাষ্ট্র বা রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, ছোট ছোট কিছু নোম বিভক্ত ছিল এবং এই নোমগুলোকে প্রথম একত্রিত করেছিলেন রাজা মেনেস এবং তিনি মিশরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক একইভাবে আমরা যখন বাংলার ইতিহাস পড়তে যাই তখন আমরা শামসুদ্দিন ইলিয়াস শাহের ইতিহাস পড়ি, এভাবে তার কথা আসে যে আগে বাংলায় কোনো সাম্রাজ্য তেমন কোনো সমগ্র বাংলা একত্রিত করে কোনো সাম্রাজ্য ছিল না। প্রথম বাংলার সকল অঞ্চল দখল করে ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি বাংলা রাজ্য প্রতিষ্ঠা করেন। তো এইরকম কি বলে এটার নাম, নেপালেও আগে কোনো বড় বা বিশাল কোনো রাজবংশ ছিল না। আমরা মৌর্যদের দখলে নেপাল দেখেছি, মৌর্যরা কিন্তু নেপালে ছিল না, মৌর্যরা উত্তর ভারতে তাদের রাজধানী ছিল, কিন্তু নেপাল তারা দখল করেছিল, ঠিক আছে। তো এই যে পৃথ্বীনারায়ণ শাহ, তিনি সর্বপ্রথম নেপালের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করে নেপাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তাকে আধুনিক নেপালের জনক বলা হচ্ছে। আধুনিক নেপালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় মূলত পৃথ্বীনারায়ণ শাহ এর মাধ্যমে। তাহলে এই পেজ থেকে আমরা আসলে পরীক্ষার জন্য কি পড়ব? পরীক্ষার জন্য আমাদের এখানে আসবে নেপাল আসলে কি ধরনের রাষ্ট্র? স্থলবেষ্টিত রাষ্ট্র। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? লিচ্ছবি রাজবংশ কোথায় রাজত্ব করত? আবার নেপালকে একত্রিত করেছিলেন কে, বা আধুনিক নেপালের স্থপতি বলা হয় কাকে? এখান থেকে এই কয়েকটা প্রশ্ন আমরা পড়ে রাখবো। এরপরে আমরা দেখি নেপালের ইতিহাসের আরেকটু। 2008 সাল, এই যে রাজবংশগুলো শাসন করছিল, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছিল, 2008 সালে এসে নেপালের এই রাজতন্ত্রের পতন ঘটে। 2008 সালে এই কয়েকদিন আগেই তো, তাই না? 2008 সালে এসে নেপালের রাজতন্ত্রের বিলোপ ঘটে এবং এর মাধ্যমে নেপালে 240 বছর ধরে চলে আসা রাজতন্ত্রের বিলোপ ঘটে। এবার এখান থেকে আপনাকে প্রশ্ন করবে, নেপালে গণতন্ত্র চালু হয় কত সালে? নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? একই কথা, রাজতন্ত্রের অবসান হয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল 2008 সালে। তো আপনাকে এইভাবে প্রশ্ন করবে। এছাড়া প্রশ্ন করবে নেপালে 2008 সালে নেপালে কত বছরের রাজতন্ত্রের অবসান ঘটে, অথবা 2008 সালের পূর্বে, অথবা নেপালে কত বছর রাজতন্ত্র চালু ছিল? 240 বছর। তথ্যটা আপনাকে মনে রাখতে হবে। নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। কেন? কারণ হিমালয়ের পাদদেশে নেপাল অবস্থিত এবং হিমালয়ের বড় একটা অংশ নেপালেই অবস্থিত। নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ। কখন? এই যে 2008 সালে মূলত এই রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহের পতনের মধ্যে দিয়ে নেপালের রাজতন্ত্রের পতন ঘটে। গুর্খা নেপালের একটি সৈন্য, গুর্খা মূলত নেপালের একটি বাহিনী ছিল, নেপালের একটি কি বলে যে জাতি, একটি গোষ্ঠী, এবং এদের নাম অনুসারে নেপালের সৈনিকদের বলা হয় গুর্খা। আচ্ছা, নেপালে প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পুষ্পকমল দাহ প্রচন্ড।
এই যে বীর বিক্রম শাহের পতন ঘটলো, এরপরে এই 2008 সালেই পুষ্প কমল দাহ প্রচন্ড তিনি নেপালের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এইবার এই যে 2025 সালের গত সেপ্টেম্বরে নেপালে কিন্তু জেনজি আন্দোলন হয়েছে, এর মাধ্যমে নেপালের যে গণতান্ত্রিক সরকার চলে আসছিল এই সরকারের পতন ঘটে এবং সুশীলা কার্কি নামক সাবেক প্রধান মহিলা বিচারপতির হাতে নেপালের ক্ষমতা বর্তমানে রয়েছে। এই হচ্ছে নেপালের মোটা দাগে নেপালের শাসনতান্ত্রিক ইতিহাস। এতটুকু জানলেই চলবে, একেবারে A to Z আমাদের জানার প্রয়োজন নেই। তো নেপালে জেনজি আন্দোলন হলো কখন? 2025 সালের 13 সেপ্টেম্বর। এর মাধ্যমে নেপালের যে মানে গণতান্ত্রিক সরকার ছিল সেই সরকারের পতন ঘটে। এইবার এই নেপালের সরকার পতন হওয়ার বা জেনজি আন্দোলনের একটা প্রেক্ষাপট হচ্ছে এই তিনটি জায়গা। নেপালের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সে নেপালের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়ার ধুরা এই তিনটি জায়গাকে নিজেদের ম্যাপের মধ্যে প্রকাশ করে। যখন ভারত নেপালের এই তিনটি জায়গাকে নিজেদের বলে ম্যাপে প্রকাশ করে, তখন নেপালের সরকার এর যথাযথ প্রতিউত্তর করতে বা প্রতিবাদ করতে সমর্থ হয়নি বা দুর্বলতা দেখিয়েছে। এই জন্যে ছাত্র জনতা বা জেনজি তারা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে। দুইটা বিল্ডিং এর আমাদের নাম জানতে হয় নেপাল পড়তে গেলে, সেটা হচ্ছে সিংহ দরবার এবং শীতল নিবাস। অনেক বেশি আসে এই দুইটি জায়গার নাম, আসবে সিংহ দরবার কি আর শীতল নিবাস কি, অথবা নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম কি, অথবা নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি। নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে শীতল নিবাস। দেখেন হিমালয় শীতল, তো এখান থেকেই শীতল নিবাস নামটি এসেছে, সেখানে নেপালের প্রেসিডেন্ট বসবাস করেন। আর সিংহ দরবার হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়। বাংলাদেশে যেমন আছে গণভবন, কি বলে বাংলাদেশে যেমন সচিবালয় আছে, ঠিক তেমনিভাবে সিংহ দরবার নেপালের মানে এই প্রশাসনিক ভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয়। এই হচ্ছে নেপাল থেকে আমাদের আজকের জানার বিষয়। নেপাল থেকে এই অল্প কয়েকটা তথ্য জানলেই চলবে। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে জানবো, আমরা একটা বড় দেশ সম্পর্কে জানবো, তারপর একটা ছোট দেশ সম্পর্কে জানবো। এভাবে আমি ক্লাসটা আপনাদের জন্য সাজাচ্ছি। তো আশা করি সেই ক্লাসে আপনি সাথে থাকবেন। আর আজকের ক্লাসে যে তথ্যগুলো দিলাম একটু খাতায় লিখে নোট করে মনে রাখবেন, কারণ এই তথ্যগুলো জানলেই নেপাল থেকে এর চেয়ে বেশি আর আসার তেমন কোনো প্রশ্ন থাকে না। সো আশা করি এটা আপনার কাজে লাগবে। তো ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।